কাকে বলে সেটা আমরা জানবো, হ্যাঁ, বা গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষ বল ছিল কি? ফোর্স অফ গ্র্যাভিটি। আর অভিকর্ষ বল হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। পৃথিবী ও অন্য একটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ বল বলে। তাহলে মহাকর্ষটা কি ছিল? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যকার আকর্ষণ। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যখন একটা নির্দিষ্ট হয়ে যায় এবং সেটা পৃথিবী হয়ে যায়, তখন ওই মহাকর্ষটাকে আবার কি বলা যায়? অভিকর্ষ বলা যায়। মনে থাকবে? তো অভিকর্ষটা মূলত কি? মহাকর্ষই। মহাকর্ষের একটা বিশেষ রূপ অভিকর্ষ। যখন দুইটা বস্তুর মধ্যে একটা কি হয়? পৃথিবী হয়, তখন সেটা অভিকর্ষ। ঠিক আছে? তো এখানে কিন্তু এই জন্য প্রশ্ন হয়, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, কিন্তু কি সকল অভিকর্ষই কি মহাকর্ষ, এরকম প্রশ্ন কিন্তু হয়। অ্যান্সার কিন্তু দিতে পারতে হবে। তো পৃথিবী এবং অন্য একটা বস্তু, যেমন পৃথিবী এবং চাঁদ, তাদের মধ্যকার আকর্ষণটা মহাকর্ষ। কেন মহাকর্ষ? কারণ মহাবিশ্বের দুইটা বস্তু। আবার এটা অভিকর্ষ, কারণ পৃথিবী এবং চাঁদের মধ্যকার আকর্ষণ। তারপরে আসো চাঁদ এবং সূর্যের আকর্ষণ, ওইটাকে আবার কি? অভিকর্ষ বলা যাবে না। কেন? এখানে পৃথিবী নেই, ওইটা শুধুই অভিকর্ষ। আর ওইটা শুধুই মহাকর্ষ। তার মানে কি সকল মহাকর্ষ অভিকর্ষ হওয়ার সুযোগ নেই। আর অভিকর্ষ হচ্ছে সকল মহাকর্ষের মধ্যে কিছু বিশেষ রূপ, যেখানে ওই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী থাকবে, ওইটা মহাকর্ষের পাশাপাশি আমরা কি বলতে পারবো? অভিকর্ষ বলতে পারবো। ঠিক আছে? তো আমরা দেখি এখানে যে পৃথিবী একটা আপেলকে নিচের দিকে আকর্ষণ করে। আমরা আপেলকে যদি উপরের দিকে মারি, সে নিচের দিকে আসে না? নিচের দিকে কেন আসে? এমনি এমনি আসে? অবশ্যই পৃথিবীর তার উপর একটা কি আছে? আকর্ষণ আছে। তাহলে পৃথিবী তার সকল বস্তুকে উপর থেকে নিচের দিকে কেন্দ্র দ্বারা আকর্ষণ করে। এই কারণে সকল বস্তু আমরা উপরের দিকে ছুঁড়ে মারলেও সেটা কোথায় চলে আসে? নিচের দিকে চলে আসে। বুঝতে পারছো? তো নিচের দিকে চলে আসাটা হচ্ছে কি? অভিকর্ষ। তারপরে এখানে আমরা অ্যানিমেটেড একটা ইমেজ দেখতে পাচ্ছি যে পৃথিবী এবং চাঁদের মধ্যকার আকর্ষণ, পৃথিবী এবং চাঁদের মধ্যকার আকর্ষণ, এটা হচ্ছে কি? অভিকর্ষ। হ্যাঁ, তারপরে এই চাঁদ এবং সূর্যের মধ্যকার আকর্ষণটাকে আমরা কি বলতে পারি না? অভিকর্ষ বলতে পারি। এটা শুধুই কি? মহাকর্ষ। তো এটা একটু আগে বলছি, আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছে। আমরা সামনে চলে যাই। তো এখন প্রশ্ন হচ্ছে মহাকর্ষ সূত্র হতে অভিকর্ষ স্তরণ জি এর রাশিমালা আমাদেরকে প্রতিপাদন করতে হবে। তো প্রতিপাদন করার জন্য উত্তরে আমরা প্রথমে কি লিখব? যেহেতু পৃথিবী তার কেন্দ্র দ্বারা সকল বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে, তাই এক্ষেত্রে ত্বরণ এ না লিখে আমরা অন্য একটা ত্বরণ লাগবো, সেটা হচ্ছে কি? অভিকর্ষ স্তরণ। অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে যদি কোনো বস্তু গতিশীল থাকে এবং ওই গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারটাকে এই ত্বরণ বলে। আর যখন একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, মুক্তভাবে ছেড়ে দেওয়ার কারণে লাগাতার পৃথিবীর মধ্যাকর্ষণজনিত অভিকর্ষ বলের কারণে তার বেগ বৃদ্ধি পায়, এই বেগ বৃদ্ধির হারটাকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে উপর নিচে ত্বরণ হইলে সেই ত্বরণটাকে আমরা জি দিয়ে লিখবো। ওকে, এটা মাথায় থাকে যাবে। তারপরে আমরা কি লিখতে পারি? অভিকর্ষ বল ইকুয়াল লিখতে পারি বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। বস্তুর বল ইকুয়াল কি? অভিকর্ষ বল ইকুয়াল কি? বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল এম জি। তারপরে আবার মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পাই? এফ ইকুয়াল জি এম এম বাই কি? আর স্কোয়ার। এফ ইকুয়াল কি? জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল জি এম এম বাই আর স্কোয়ার যদি হয়, অভিকর্ষ বল এফ ইকুয়াল যদি এম জি হয়, তাহলে এই এফ এর পরিবর্তে কি আমরা এম জি লিখতে পারি না এই জায়গায়? তাহলে এফ এর পরিবর্তে আমরা এম জি লিখবো। এম জি লিখলাম, উভয় পাশ থেকে এম এম কেটে দিলে কি থাকতেছে? জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার থাকতেছে না? উভয় পক্ষ থেকে এম বাদ দেওয়ার পর। সুতরাং এই যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার পাইলাম, এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা। গোলমাল পাকাইলে কিন্তু হবে না। এর আগে যে রাশিমালা প্রতিপাদন করছি সেটা ছিল মহাকর্ষ ধ্রুবক জি এর রাশিমালা, মানে ওটা ছিল ক্যাপিটাল জি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা, মানে স্মল জি। দুইটা দুই বিষয় কিন্তু। ওকে, তো এই সমীকরণটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে এবার আসো এই পৃথিবীর ভর, এটা কিন্তু নির্দিষ্ট, মুখস্থ রাখলেও পারো অথবা প্রশ্ন করলে প্রশ্ন হয়তো এটার মান দেওয়া থাকতে পারে। তারপর পৃথিবীর ব্যাসার্ধ, এটাও মোটামুটি নির্দিষ্ট, যদিও পৃথিবীর ব্যাসার্ধ জায়গা অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু এমনিতেই মানে ন্যাচারালি তার ভরটাকে এটাই ধরে নেওয়া হয়। এবার এই ভর এবং কি তারপর পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে যদি এই সমীকরণটা অ্যাপ্লাই করি, জি এর মান তো মুখস্থই 6.673 ইন্টু 10⁻11। তারপরে ভর এবং ব্যাসার্ধের মান যখন বসাই, জি এর একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে 9.8। এটাকে জি এর আদর্শ মান বলা হয়।
জি এর আদর্শ মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তার আগে এখানে আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করো তো, যে এই যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো আমরা তো জানি পৃথিবী হচ্ছে কি এরকম, তাই না, খানিকটা চ্যাপ্টা। পৃথিবীর যে অঞ্চলটাতে ব্যাসার্ধ বেশি সেটাকে বলে বিষুবীয় অঞ্চল। কি বলে? বিষুবীয় অঞ্চল। আর যে অঞ্চলটাতে পৃথিবীর ব্যাসার্ধ কম সেটাকে বলে মেরু অঞ্চল। তো বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, আর মেরু অঞ্চলে আর এর মান কি? কম। এবং আর আর এই জি এর সাথে ব্যস্তানুপাতে আছে, যেহেতু ভাগ হয়ে নিচে আসে এটা হচ্ছে ব্যস্তানুপাত। তো ব্যস্তানুপাত মানে তো আমরা জানি যে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। তাহলে এখানে এই জি এমকে যদি ধ্রুবক ধরে নিয়ে সমানুপাতিক পরিবর্তে আমরা কি জি সমানুপাতিক 1/r² লিখতে পারি না? দেখো এই সমীকরণটা এইভাবে লিখতে পারি, কিন্তু আমরা তো জানি যে সমানুপাতিক তুললে সমান চিহ্ন আসে, ধ্রুবক আসে। আবার ধ্রুবক এবং সমান চিহ্নের পরিবর্তে সমানুপাতিক লেখা যায়। তাহলে এই জিএম এর এবং জিএমকে ধ্রুবক ধরে সমান চিহ্নের সাথে অ্যাটাচ করে যখন আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো আর সমানুপাতিক চিহ্ন নিয়ে আসবো, তখন সমীকরণটা দাঁড়ায় জি সমানুপাতিক 1/r²। এই আর বা পৃথিবীর ব্যাসার্ধের বর্গের সাথে যেটা ব্যস্তানুপাতে আছে, পৃথিবীর ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলে বেশি, সুতরাং ডেফিনেটলি এই অঞ্চলে জি এর মানটা কম হবে। তারপরে মেরু অঞ্চলে জি এর আর এর মানটা কম বা আর এর ভ্যালু কম, সুতরাং এই অঞ্চলে জি এর ভ্যালু কি হবে? বেশি হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো তার আদর্শ মান থাকলেও এই আদর্শ মানটা এই অঞ্চলে গিয়ে কি হয়ে যায়? কমে যায়, আর এই অঞ্চলে আইসা বেড়ে যায়। ঠিক আছে? তো এটুকু আমাদের